শুরু করছি আজ সন্ধ্যার নাটক প্রতিধ্বনি। নাট্যকার মৈনাক সেনগুপ্ত, প্রযোজনা এসনা জয়নগর। শুরু করছি প্রতিধ্বনি। শঙ্কর, কালা শঙ্কর। কালী শঙ্কর? দৌড় মাসিমা, আমরা কানের গিয়ার ঢিলা আছে। আমার নাম শঙ্কর, কালা শঙ্কর। তোর বাবা অমর নাম রেখেছিলেন? না, ওই শালা ভগবান। এই দেখুন দেখুন, বাজারে শঙ্করের ছড়াছড়ি। বেটে শঙ্কর, টেরা শঙ্কর আর হুব্বা শঙ্কর। আরে এক পিস আমরা সামনে দাঁড়িয়ে। এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি তো লে হালুয়া। আরে আমি তো চলেই যাচ্ছিলাম, আপনি তো আমাকে দাঁড় করালেন। তুমি বাড়ির মধ্যে ঢুকেছিলে কেন? মাছ আর সবজি রাখতে। কোথায় পেলে? এটা যাচ্ছে তাই বাজে প্রশ্ন নয়। বাজারে বাজারে। তুমি শুধু শুধু এসে আমাদের বাড়িতে বাজার পৌঁছে দিলে। আরে শুধু শুধু কেন হবে? মেসমশাইয়ের সঙ্গে দেখা হলো, কিছু টাকা দিয়ে বললো বাজার করে বাড়িতে পৌঁছে দিতে, তাই পৌঁছে দিতে এসেছিলাম। ও, তুমি ওনাকে চেনো? চিনি মানে? বাপের জন্মে থেকে চিনি। হ্যাঁ? না মানে আমার বাবা ওনাকে তো চেনে, তখনই তো মেসমশাই বাড়ি ছেড়ে চলে যায়। তা তুমি বাজার নিয়ে এসে আমাকে ডাকলে না কেন? দরজা খোলা ছিল, আমার বাজার পৌঁছে দিতে বলে পৌঁছে দিয়ে আমি চলে যাচ্ছিলাম। আচ্ছা, আপনি আর ঝুটমুট জেরা করছেন কাল পর্যন্ত? দরজা খোলা ছিল? হ্যাঁ। আরে না থাকলে আমি ঢুকলাম কেমন করে? তা তো বটে, দরজা খোলা না থাকলে তুমি বা ঢুকবে কি করে? তার মানে উনি সকালবেলা উঠে দরজা খুলে বেরিয়ে গেছেন। এখন কটা বাজে কালী শঙ্কর? কালা শঙ্কর। 8টা বেজে গেছে। ওনার সঙ্গে তোমার কখন দেখা হয়েছিল? কখন কখন, হ্যাঁ ঘন্টা 2 আগে দেখা হয়েছিল। তা কোথায় যাচ্ছিলেন তুমি জানো বাবা? কোথায় যাচ্ছিল খুব হন্তদন্ত হয়ে। কোথায় যেন হ্যাঁ মনে পড়েছে। আমাদের দোকানে এসে বাবাকে জিজ্ঞেস করলে কাছে পিঠে কোনো ইলেকট্রিক মিস্ত্রি আছে কিনা। মেসমশাই থেকে মনে হলো যেন খুব তাড়া ছিল। নতুন জায়গা, একা মানুষ, কোথায় যে গেলেন? আরে কি বলছেন মাসিমা আপনি তো নতুন জায়গায় কি বলছেন? আরে বাবার মুখে তো শুনেছি এটা তো আমাদের বাপ ঠাকুরদা ভিটে। সে কি আর আজকের কথা বাবা? সেই সেই কোন ছোটবেলায় এই শহর ছেড়েছে। হ্যাঁ, কিছু মনে করবে না, কিছু মনে ভাববেন না মাসিমা। এই ভদ্রপুরে আর বুড়ো মানুষে কি আর হবে? দুঃখা দুঃখা। চলি মাসিমা। হ্যাঁ, পথে দেখা হলে পাঠিয়ে দিও কেমন? ঠিক আছে। আমার বড় চিন্তা হচ্ছে। এখানে আসার পর তো কই একবার তো সকালে কোথাও হাঁটতে যায়নি। কতবার বলেছি যে কোথাও যাওয়ার আগে মোবাইলটা সঙ্গে করে নিয়ে যেতে। শুনবে আমার কথা? ওর ওই এক কথা, সারা জীবন তোমার দাসত্ব করেছি, এখন আর এই বয়সে এসে ওই যন্ত্রের দাসত্ব করতে আমি পারবো না। আমার দাসত্ব করেছে না প্রচুর। মাথাটা কি পুরোপুরি গেছে? কেন? মাথায় ছাতা কেন? খুব রোদ। হ্যাঁ, খুব রোদ, বাড়ির মধ্যেও। ও তাই তো। একটু জল খাওয়াও তো দেখি। চা পাওয়া যাবে? তার আগে তুমি বলো তো, সাত সকালে উঠে দরজা খুলে কোথায় বেরিয়েছিলে?
তারপর একটা উটকো লোককে দিয়ে বাড়িতে বাজার পৌঁছে দিল। উটকো? হ্যাঁ। উটকো হবে কেন? ও তো মোহনদার ছেলে। মোহনদা তো বললো আমায় নাকি চিনতো ছোটবেলা। তাই বলে দুম করে ঘরের মধ্যে ঢুকে পড়বে? বাজারটা দিয়ে গেছে? হ্যাঁ দিয়ে গেছে। এবার তুমি বলো তো কোথায় গেছিলে? এমনি একটু হাঁটতে বেরিয়েছিল, ফেরার পথে একটা জরুরি কাজও ছেড়ে এলো। সারা রাত দু চোখের পাতা এক করতে পারি না, অদ্ভুত একটা অস্বস্তি হচ্ছিল। সে কি, আমাকে ডাকলে না কেন? কি লাভ হতো? তুমি তো আর সেই আওয়াজটা শুনতে পেতে না। কালও শুনেছো? কখন? সারা রাত একটা নির্দিষ্ট সময় অন্তর কে যেন দরজায় কড়া নাড়ছে জোরে। আমি বারবার গিয়ে দরজাটা খুলছি, অথচ কাউকে দেখতে পাচ্ছি না। এই বাড়িতে আসার পর তোমার একটা অদ্ভুত বাতিক হয়েছে। কতবার বলেছি একটা ডাক্তার দেখাও। আমিও তো তোমাকে সেই একই কথাই বলে, একজন ভালো ইএনটি দেখাও। তোমার কান দুটো একেবারে গেছে। হাত পাড়ার কোনো বদমাইশ ছেলে পুলেদের কাণ্ড। পাড়ার ছেলেটা তোর মতো মাথা খারাপ হয়নি? এ রাত বিরেতে যখন তখন এসে দরজায় কড়া নেড়ে পালিয়ে যাবে। আর শোনো, আমার কান দুটো না একদম ঠিক আছে। এই যে তোমার সঙ্গে আমি কথা বলছি, শুনতে তোমার কোনো অসুবিধা হচ্ছে? এতে কিছুই প্রমাণ হয় না। কেন? মহিলাদের চিরকালই সিলেক্টিভ হিয়ারিং। এই অন্তত আধ ঘন্টা আগে তোমার কাছে চা চেয়েছিলাম, শুনতে পেয়েছো বলে তো মনে হলো না। এই বয়সে এসে ঠেস দিয়ে কথা বলা সবারটা তোমার গ্যালান্ডা দেখছি দিচ্ছি। ওই যাবো, ওই আবার মনে হলো কে যেন দরজায় কড়া নাড়ছে। সত্যি সত্যি কেউ দরজায় কড়া না দিচ্ছে। যাও, দাঁড়িয়ে আছো কেন? খুলে দাও। ও তুমি খোলো। সব ঝালা তুমি। সাহেব বাড়িতে আছেন? তোমাকে মনে হয় কেউ খোঁজ করছেন। কে? আমি চিনি না। কে ভাই আপনি? আমি শর্মা ইলেকট্রিক্যাল থেকে আসছি। আপনি সকালবেলায় আমাদের দোকানে গিয়ে লোক পাঠানোর কথা বলে এসেছিলেন। ও হ্যাঁ, ভেতরে আসুন ভাই, ভেতরে আসুন। আর স্যার কি কাজ আছে একটু তাড়াতাড়ি বললে সুবিধা হয়। আজ আবার আমার পার্টনার আসেনি, শালির ননদ আর ননদের শালি কার যেন বিয়েতে গেছে। আচ্ছা স্যার আপনি বলুন, আমাদের কাজে এরকম করলে চলে স্যার? কামাই করলে সারা কামাই বন্ধ হয়ে যাবে। স্যার চট করে বলুন তো কাজটা কি আছে? আমার না চেষ্টা করতে পারি। কাজের সময় ফালতু কথা একদম পছন্দ করি না। আরে বলুন না, কে বাধা দিচ্ছে মশাই আপনাকে? একটা কলিং বেল লাগাতে হবে। হ্যাঁ, আমি প্রায় 40 বছর পর এ বাড়িতে এসেছি, কয়েকদিন হলো। পুরনো ঘটনা, পুরনো মানুষজন কিছুই প্রায় মনে নেই, তাই আপনাদের দোকানে গিয়ে বলে এসেছিলাম যদি কাউকে পাঠানো যায় যিনি আমার ওই দরজার কড়া দুটো একটু খুলে দিতে পারবেন। প্রেশার নেবেন না স্যার, একদম ঠিক কাজ করেছেন। আমি অল্প সময় না জগাইকে বলে এসছি, এক্ষুনি আসবে। তো ঠিক আছে স্যার, আজকালকার এই দরজায় না এই কড়া পড়া চলে না। যদিও আপনার এই বাড়িটা না অনেকটা পুরনো, তাহলেও এই কড়ার আওয়াজ কি সব জায়গা থেকে শোনা যায় বলুন? ধরুন প্রচন্ড গরমে ঘেমে নিয়ে আপনি 2 থলি বাজার নিয়ে বাড়িতে ফিরে কড়া নেড়েই চলেছেন, নেড়েই চলেছেন। আর ওদিকে বৌদি রান্নাঘরে ধুঁকারে ডাল্লা বানাচ্ছেন, শুনতেই পাচ্ছেন না। কেস খানা ভাবুন স্যার। আপনি বোধহয় বলছিলেন আপনার তাড়া আছে। আছেই তো, কিছু মনে করবেন না স্যার। আপনি এমন একখানা গল্প জুড়েছেন না, যাকে মার্কেট থেকে এমন একটা জিনিস এনেছি যে আপনি সারা মার্কেট খুঁজলে পাবেন না। হ্যাঁ, আচ্ছা, ও জগাই এসছে বোধ হয়, আমি দেখছি। আপনি বসুন। ওদের জন্য কি চা বানাবো? না থাক, এই গরমে আর রান্নাঘরে ঢুকে কাজ নেই। আর মৌনি বাবা তো বললো 5 মিনিটে কাজ হয়ে যাবে। মৌনি বাবা? ওই তো ইলেকট্রিক মিস্ত্রি, খুব চুপচাপ তো। হ্যাঁ, খুব চুপচাপ। রান্নাঘর থেকে আমার মাথাটা ঝিমঝিম করছিল। স্যার জগাই পড়া দুটো খুলে ফেলেছে স্যার। কোথায় রাখবো স্যার? ওখানে। আমার একটা ছোট্ট কাজ বাকি আছে, বাইরে সুইচটা লাগিয়ে ফেলেছি। এই বেলটা স্যার ঘরের মধ্যে কোথায় ফিট করে দেবো একটু দেখে নেবেন। আমি না স্যার পুরো কাজের মানুষ, এক্ষুনি হয়ে যাবে। কথা কম কাজ বেশি। হ্যাঁ, এই নীতিতেই আমি করি। হ্যাঁ? ওখানে কোথায় লাগাবো? ওই তো ওখানে।
এইখানটা লাগাই স্যার। হ্যাঁ হ্যাঁ লাগো। এই জগা না না হাতুড়ি মারি সব পুরনো দেয়াল ভেঙে যাবে। হ্যাঁ স্কুটাই বা দিয়ে জমর। হ্যাঁ হ্যাঁ ওখানে চিনতে চিনতে হ্যাঁ ঠিক আছে, পড়ে যাবে না তো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা জগাই, তুই বাইরে থেকে একবার সুইচটা দিত, স্যারকে আওয়াজটা শুনিয়ে দিই। কেমন দিলাম স্যার? ভালো, ভালোই তো। হ্যাঁ। দিতে হবে। এই দেখুন না বেল, আর আমার আর জগায় ভিজিট বিলে 370 হয়। আপনি স্যার খুব দারুণ গল্প বলেন স্যার, দিনটা না খুশ হয়ে গেল। ডিসকাউন্ট 20 টাকা ডিসকাউন্ট, আপনি 350 দেবেন। ও না, একদম ঠিক কাজ করেছে স্যার। যে কোনো বিপদে পড়বেন আমাদের দোকানে গিয়ে একবার বলে আসবেন, সব ওকে হয়ে যাবে। চলি বৌদি, চলে যাই। এবার নিশ্চিন্ত? কার বলতে অনেক দিন পর বেশ ফুরফুরে লাগছে। থাক থাক, কি হলো? একটু আগে বললে না বেশ মনটা হালকা লাগছে। হ্যাঁ বললাম। একটু পরে আবার ভারী হয়ে উঠবে। কেন দরজায়? না দরজায় নয়, ওই খবরের কাজটা খুললে মনটা খুব খারাপ হয়ে যায়। ও খবরের কাগজ হলো বাইরের পৃথিবীর জানলা, সেটা বন্ধ রাখলে চলে? জানলা খোলা রাখলে বাড়ির ভেতরটা যদি দুর্গন্ধে ভরে যায়, তাই বন্ধ রাখাই ভালো। 4-5টা পচে গেলে বাড়ির ভেতরটা নিরাপদ থাকে কি? তোমার এই তত্ত্ব কথা আমি বুঝি না বাপু। আজকাল এই খবরের কাগজগুলো একটা ভালো খবর পৌঁছে দিতে পারে না। আমরা মানে তোমার আমার মতো মানুষ যারা ভালো খবর তৈরির চেষ্টা করতে পারি, তারাই যদি দরজা জানলা বন্ধ করে হাত পা গুটিয়ে বসে থাকি, তাহলে তো বাতাসে দুঃসংবাদের বিশি ছড়াতে থাকবে। এই বয়সে এসে সমাজ সংস্কারের কাজে যোগ দেবে ভাবছো নাকি? না না, সে সাহস নেই, কোনো কালেই বোধহয় ছিল না। উট পাখির মতো বালিতে মুখ গুঁজেই ঝড়ের দুপুরগুলো কাটিয়ে দেবো কোনো মতে। আর জানালা বন্ধ থাকার দরুন যদি দম বন্ধ হয়ে আসে, তুমি আমাকে অক্সিজেন যোগাবে। আমি? হ্যাঁ তুমি। কি করে? একটা গান শুনি। গান? হ্যাঁ। এখন? হুম আমি? গান এখন তুমি। তোমার কি মাথা খারাপ হলো নাকি? না, মাথাটা বেশ হালকা লাগছে, মনটা ঝরঝরে, আর সেই জন্য তো সেলিব্রেট করতে চাইছি। কলিং বেলে দারুণ ঘটনা। বাহ, দারুণ বললে তো। না না, আসলে নিশ্চিন্ত জীবনের দারুণ ঘটনা। কেউ আর ওই যখন তখন এসে কড়া নেড়ে চলে যাবে না। যদি বেল বাজিয়ে পালিয়ে যায়? আমার মনে হয় তারা বেল বাজাবে না। অদ্ভুত তো। যাবে না কি মানে? তোমার কথায় রাত বেতে যখন তখন এসে দরজায় কড়া নেড়ে পালিয়ে যায়, তারা যদি কড়া না পায় তখন বেলের দিকে হাত বাড়াবে না? হয়তো না, তবুও সে কথা ভেবেই আমি দোকানে বলে এসেছিলাম, যাতে রাত্রে বেলটা বন্ধ করে শোয়া যায়, নিশ্চিন্তে ঘুমোতে পারে। তবে আপাতত না না না, আচ্ছা না না, চা তো খাবো তোমার গানটা শোনার পরে। আচ্ছা, নাচুর বন্ধার লোক তো তুমি। এই দেখো, আজ জানলে হাড়ে হাড়ে চিনি। তা হার মানলে যখন গানটা শুরু হোক। আমি কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে, বারে বারে কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে, বারে বারে কান পেতে রই। আমলে গান বেশ ভালো গাইছিলে তো। আচ্ছা, এই গানটা আমি গাইলাম কেন বলো তো? ও আমি বারবার বললাম বলেছি। তো আমি যে কোনো গান গাইতে পারতাম, তবে এই গানটা গাই। বুঝতে পারলাম না। বুঝতে পারলে না? তোমার কথা সেই কবে রবি ঠাকুর বলে গেছে কান পেতে রয়েছে, এ কখন কবে এসে দরজায় কড়া নেড়ে পালিয়ে যাবে সেই আওয়াজটা শুনবে বলে। তুমি ঠাট্টা করতেই পারো, আমি কিন্তু সত্যিই শুনতে পাচ্ছিলাম।
দেখো ইলেকট্রিকের মিস্ত্রি দিয়ে ইএনটির কাজ হয় না। লোকে কানে কম শুনলে ডাক্তারের কাছে যায়। ভুল শুনলেও যায়। না না, আমি তোমাকে ঠিক বোঝাতে পারবো না। বোঝানোর চেষ্টা করে দেখতে পারো। না থাক। রাগ করলে না। আচ্ছা তাহলে তুমি বলো তো, এই আওয়াজটা তুমি কখন বেশি শুনতে পাও, দিনে না রাতে? কি হলো, চুপ করে আছো কেন বলো? দিনে না রাতে? দিনের বেলা কখনো সখনো, তবে রাতের দিকেই বেশি, যখন সারা পৃথিবী ঘুমিয়ে পড়ে, চরাচর নিশ্চুপ। তখন কেউ একজন এসে দরজায় কড়া নেড়ে পালিয়ে যায় একবার। না, একবার নয়তো অনেকবার, তবে খুব অল্প সময়ের জন্য। আমি প্রায় দৌড়তে দৌড়তে যাই, দরজাটা খুলি, কিন্তু কেউ কোথাও নেই। দেখবে এইরকম রাত বেরিতে হুটার দরজা খুলে একদিন তুমি বিপদ ডেকে আনবে। সেসব এখন হতো। আজ থেকে নো করা, নো করা নাড়া। তাহলে আপদ বিদায় হয়েছে। এর মধ্যে আবার হয়তো কোত্থেকে এলো? কত যুগ ধরে ওগুলো ছিল বলতো? কত মানুষের হাতে ছোঁয়া ছিল ওই কড়াইয়ের গায়ে। ওদের সঙ্গে অনেক স্মৃতি হয়তো চিরতরে হিমঘরে চলে গেল। আজকের দিনে কোনো বাড়িতে এসব থাকে না? থাকে নাই তো। আমার শৈশবে কৈশোরে আমায় ঘিরে যে আসবাবগুলো ছিল, এই চারটে দেওয়ালের গায়ে যে মন কেমন করা আঁকিবুকিগুলো ছিল, যে মানুষগুলো ছিল, কিছুই কি আর আছে? কোনো কিছু কি চিরকাল মানুষের সঙ্গে থাকে? থাকে না, কিন্তু আবচা হয়ে এলেও একটা ছবি থেকে যায়, হালকা হয়ে এলেও সোঁদা গন্ধটা রয়ে যায়। কিন্তু আমার জীবনে সবই হারিয়ে গেছে। অন্ধকারে হাতড়ে বেড়াই, কিন্তু সুড়ঙ্গের অপর প্রান্ত থেকে আলোর চিলতে রেখাটাও খুঁজে পাই না। তোমার মায়ের কাছে শুনেছিলাম তোমার যখন বছর 20 বয়স, তখন তোমার ভীষণ অসুখ করেছিল। হ্যাঁ, তারপর চিকিৎসার জন্য কলকাতা, সেখানেই পড়াশোনা, নানান জায়গায় ঘুরে ঘুরে চাকরি, শেষে অবসর জীবন কাটাতে এই ভাঙা চোরা বাড়িটা সারিয়ে আবার শিকড়ের কাছে ফিরে আসা। কই বিয়ের পর থেকে এখানে কখনো আসেনি? তখন এখানে কেউ থাকতো না, বাড়িটা ভাড়া দেওয়া ছিল। আর আমিও যে এই শহরটা ছাড়লাম আর এখানে আসা হয়নি। রিটায়ার করার পর যখন এখানে থাকবো বলে দেখতে এলাম। তোমার মনে আছে? মনে নেই আমার, ধুলো জমে এসে কি অবস্থা। হ্যাঁ, দেয়ালগুলোর আসল রঙই চেনা যাচ্ছিল না। আমার স্মৃতির অবস্থাও খানিকটা সেরকম, জানো, ধুলি ধূসরিত। কৈশোরের অনেক কথাই আর চেষ্টা করেও মনে আনতে পারি না। খুব শক্ত অসুখ করলে নাকি এমনটাই হয়। আচ্ছা, দেয়ালের মতো মগজেও যদি চুনকাম করা যেত, তাহলে পুরনো রঙগুলো বরাবরের মতো হারিয়ে যেত। বেশ ভালো বললেন তো। এই খুশিতে এক কাপ চা খাওয়াও দেখি। এই হবে যায়? বেশ, দেখো তবে একটা শর্ত আছে। আবার কি শর্ত? কতদিন পর? কতদিন পর বলো তো? আমরা আমরা কত গল্প করলাম, গান গাইলাম, কেবল কেবল তোমার একটা কবিতা। কতদিন শুনিনি বলো তো? কবিতাগুলো রবীন্দ্রনাথের, আমার নয়। রবীন্দ্রনাথের বলেই তো তোমার আমার সব মানুষের সব সময়। শোনাও না একটা। অনেকদিন অভ্যেস নেই। ভালো অভ্যেসগুলো বলতে নেই। এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়, লোক ভয়, রাজ ভয়, মৃত্যু ভয়, আর দিনহীন দুর্বলের এ পাষাণ ভার। চুপ করে গেলে কেন? হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। কেন? ভালোই তো বলছিলে। বলছিলাম, কিন্তু তোতা পাখির মতো বিশ্বাসের জায়গা থেকে উচ্চারণ করতে পারছিলাম না। আচ্ছা আচ্ছা বেশ, তুমি ওখানে বসো, আমি আমি এক্ষুনি চা করে নিয়ে আসছি। না থাক। কেন? চায়ের উপরে আবার রাগ হলো কেন? তোমার উপর আর চায়ের উপর আমি কখনো রাগ করতে পারি? আহা, কি তুলনা ছিরি দিচ্ছি। কাল রাত্রে ঘুম হয়নি তো।
ও একটু ঝিমিয়ে নি, চা খেলে ঘুমটা কেটে যাবে। বেশ, তাহলে ভিতরে চলো, আমি বিছানা করে দিচ্ছি। অত কাণ্ড করতে গেলে কেটে যাবে। তাহলে তোমার যা খুশি তুমি তাই করো, আমার মেলা কাজ পড়ে আছে, আমি চললুম। একটা কাজ তো কমালুম। কি? চা। আমি উদ্ধার হলো। ধাক্কা। হ্যাঁ, খুব জোরে, অনেকক্ষণ ধরে তুমি শুনতে পাওনি? না। এত প্রবল ধাক্কা তুমি শুনতে পেলে না কেন বিজয়া? কারণ কেউ দরজায় ধাক্কা দিচ্ছে না। আমি বলছি দিয়েছে অনেকক্ষণ ধরে। তার সঙ্গে একটা ছেলে কেমন করুণ ভাবে আত্মনাদ করছিল, তারপর সব শেষ হয়ে গেল। আচ্ছা আচ্ছা, তুমি বসো বসো, একটু শান্ত হও। বসো বসো বসো, এখানে বসো। তুমি তুমি স্বপ্ন দেখছিলে? স্বপ্ন? হ্যাঁ স্বপ্ন। কাল সারা রাত তোমার ঘুম হয়নি। এই বয়সে রাত জাগলে মানুষ এমন দুঃস্বপ্নই দেখে। দুঃস্বপ্ন? হ্যাঁ। কবে ও বা? আজকাল বোধহয় বাস্তব আর দুঃস্বপ্নের মধ্যে তফাৎ করতে পারি না। আমি স্পষ্ট শুনলাম কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে, জীবনের মতো স্পষ্ট সে আওয়াজ। আচ্ছা, তুমি ভেতরে গিয়ে বিশ্রামে চলো, একটু বিশ্রাম নিলে সব ঠিক হয়ে যাবে। সবাই বিশ্রাম নিলেই সব ঠিক হয়ে যায়? তোমার এত ভারী ভারী কথা আমি বুঝি না বাপু। আমার মনে হচ্ছে আমরা ঠকে গেলাম। কে আবার ঠকালো? দরজায় বোধহয় বেলটা ঠিক মতো লাগিয়ে দিয়ে যায়। কেন? ওরা তো একবার বেল বাজিয়ে শুনিয়ে দিয়ে গেল। একটা আওয়াজ সত্যি, আর এতগুলো মিথ্যে। কোথায় যাচ্ছ? আহা, দরজাটা খুলো না, বিপদ হতে পারে। মানুষকে এভাবে অবিশ্বাস করতে নেই। সব মানুষ যদি সবাইকে বিশ্বাস করতে পারতো। ভেবেছিলাম কানের ডাক্তার দেখালে হবে। এখন দেখছি তোমার জন্য আমার মাথার ডাক্তারের দরজায় মাথা করে মরতে হবে। অত চিন্তা করো না। চিন্তা করছি কি আর সারে? এখানে আসার আগে তো তোমার এমন ব্যামো ছিল না। জানি না, কোনো অসুখই তো আর হঠাৎ হয় না। হয়তো এর বীজ আমার মনের মধ্যে কোথাও লুকিয়েছিল। এইভাবে তো কোনোদিন মাথা চাড়া দেয়নি। চলো না। হ্যাঁ, বলছিলাম কি, এখানে এসেছি আমাদের তো বেশি দিন হয়নি, চলো না আমাদের পুরনো জায়গায় আমরা ফিরে যাই। সারা জীবন তো খাটে আখাটায় বসে বেরিয়েছি, শেষ বয়সে নোংর ফেললাম, আর দাঁড় বাইতে পারবো না। এখানে আসার পর থেকে তো রোজ রাতে একটা ঝামেলা। এখন আমার দিনের বেলাতে শরীরটা সুস্থ রাখতে হবে তো নাকি? মনের স্বাস্থ্য ভালো না হলে শরীর সুস্থ থাকে না বিজয়া। এখন মনে হচ্ছে আমি যেখানেই যাই এই আওয়াজ আমাকে তাড়া করে বেড়াবে। কোনো দিন ওর হাত থেকে আমি রেহাই পাবো না। তার থেকে ভালো মন্দ যা হবার এখানেই হোক। আচ্ছা আচ্ছা, বেশ, শান্ত মাথায় ভাবা যাবে। চলো, স্নান খাওয়া সেরে একটু বিশ্রাম নেবে। চলো। এই দেখো খবরের কাগজটা। ওই খবরের কাগজগুলো তো যত রাজ্যের জীবাণু ছড়ায়। বাতাসে বিষ উঠছে বিজয়া, কাগজগুলো আয়না ধরছে শুধু। মহিলার দোষ কি? জীবাণু মুক্ত করা কি আর একটা মানুষের বা একদিনের কাজ? এই বয়সে এসে সমাজের কথা না ভেবে নিজের কথা ভাবলে আমার একটু উপকার হয়। চলো চলো, স্নান খাওয়া সেরে একটু বিশ্রাম নেবে। চলো তো। যেতেই হবে? হ্যাঁ, যেতেই হবে। এসো।
লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি তোমার হিয়ার মাঝে। দরজায় ধাক্কা দিচ্ছে। হ্যাঁ শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ? আজ তুমিও শুনতে পাচ্ছ বিজয়া? হ্যাঁ শুনতে পাচ্ছি, সত্যি সত্যি দরজায় কেউ ধাক্কা দিচ্ছে। কেউ বিপদে পড়েছে বিজয়া, আমাদের কিছু করা উচিত। কি করব, কি করব বলো না, কি করব আমরা? এই বয়সের ছেলেরা এরকম করে, কি করব আমি? হ্যাঁ এই দেখো একটা ছেলে কিরম, হ্যাঁ একটা আত্মহত্যা যদি একেবারে থেমে যায়, তারপরে সব শেষ হয়ে যাবে। তারপর 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 সব শেষ। একটা শুরু করা যেতে পারে। শুরু করব আমরা? হ্যাঁ কিভাবে? শুরুর চেষ্টা, দরজাটা খুলে দিয়ে। তার মানে যে যে বিপদটা দরজার বাইরে আছে সেই বিপদটা ঘরের মধ্যে ঢুকিয়ে আনতে হবে। বিপদটা বাইরে নয় বিজয়া, দরজায় কড়া নাড়ছে। দরজা বন্ধ করে কি তাকে জিতিয়ে রাখতে পারবো? গুন্ডা বদমাশদের নিজেদের মধ্যে গন্ডগোল। এছাড়া আমরা দুজন বয়স্ক মানুষ, এই শহরে আমাদের বিশেষ কেউ চেনে না। কাজটা করাটা ঠিক হবে না। একটা টাটকা জোয়ান ছেলে, এই বয়সের ছেলেরা এমন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। আমাদের যুগে একটা সন্তান থাকতো, হয়তো হয়তো ওরই আশেপাশে বয়স হতো। দরজাটা খুলে দাও। হঠাৎ সে তুমি বুঝবে পুরুষের সঙ্গে ভাগ করে নেওয়া যায় না। যদি যদি অ্যান্টি সোশ্যাল হয়, তার জন্য আইন আদালত আছে। কিন্তু কোনো কিন্তু নয়, আর দেরি করে না, যাও দরজাটা খুলে দাও। জানি হয়তো অনেকটা দেরি করে ফেললাম। জল জল জল। কে আপনি? এইখানে কি চাই? আরে ফর্সা হয়ে যান, পাতলা হয়ে যান। এইভাবে কথা বলছেন কেন? এখন এখানে কি কথা বলা হবে আর কোন ভাবে বলা হবে তারা সেটা ঠিক করব আমি। চল আমাকে বাঁচান। ওকে ছেড়ে দিন প্লিজ। আমার মুরগা আমি ধরবো না ছাড়বো সালা আপনি বলার কে? আমাকে বাঁচান, ফর্সা হয়ে যান। লোকজন দাঁড়িয়ে আছে, বেরোলে আমাকে মেরে ফেলবে মেশামশাই। কেন? তুমি কি করেছিলে? পাঙ্গা নিয়েছিল স্যার, আমাদের সঙ্গে পাঙ্গা নিয়েছিল। তোমাকে বলেছিলাম না এসবের মধ্যে তুমি ঢুকো না, যত সব মুদো মাতালদের কাটা। না না মাসিমা, আপনি যেটা ভাবছেন তা নয়। তাহলে এই শহরের বাচ্চার এত হিম্মত, সালা মহল্লার লোক জমায়েত করে সালা আমাদের চুল্লুর ঠিক ভাঙতে গিয়েছিল। দিন দুপুরে কোনো মেয়ে ওই রাস্তা দিয়ে একা যেতে পারে না মাসিমা। তাতে তোর খুব ফাটছিল না রে সালা। সালা পেটে লাথি মারার ইরাদা। এই আস্তার কাল পুলিশের কাছে গিয়েছিল। কে বললো? কে বললো? আমরা পুলিশের বাপ রে গান্ডু। সালা পুরো প্রশাসনটা আমাদের এই পকেটের মধ্যে থাকে। পুলিশ বাবা কি বললো? সালা গাড়ি নিয়েছে। পুলিশ তোমাদের কিছু বলেনি? পুলিশ আমাদের? হ্যাঁ আরে কাকা রে বাবা বাবা, আরে পুলিশের ইয়েটা অত দম আছে? তারা আমাদের সঙ্গে পাঙ্গা নেবে। এই কদিনে কটা পুলিশ টপকে গেল ভাবছেন না? তারা কাগজ ফাগজ পড়েন না নাকি? তারা আনকালচার। পাড়ার লোকজন তোমাদের জায়গায় হামলা করেছিল।
হামলা আমাদের জায়গায়? আরে কাকা, শুধু পাড়া কেন, সারাই গোটা শহরে কারো হিম্মত আছে সারা বিলুর থেকে এসে বাবার ঠেসে চলে যাবে? ও, তার মানে এই ছেলেটা তোমাদের ব্যবসার কোনো ক্ষতি করতে পারেনি, তাহলে তো ছেড়ে দাও। না, বিজনেসে কোনো ক্ষতি করতে পারেনি একথা ঠিক, কিন্তু ও তার থেকেও সারা অনেক বড় লাফড়া করতে পারে। আর আমরা ডর নিয়ে কারবার করি, মানে ভয় ভয়। হ্যাঁ, আর ও সারা মানুষজনকে হিম্মত জোগাচ্ছিল। তুমি তো এই সবে বললে যে সবাই তোমাদের ভয় পায়। হ্যাঁ, পাচ্ছে 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 পাচ্ছে, আজকের পাচ্ছে, কিন্তু কাল এই ভয়টা না সারা সাহসের মতো ছোঁয়াছে। কিছু রিস্ক নিয়ে লাভ নেই, তার চেয়ে এই শুয়ারের বাচ্চাকে তুলে সারা 6 ইঞ্চি ছেটে দিলে 6 বছর জমিয়ে কারবার চলবে। দেশে আইন কানুন নেই, সে কি আছে? সব আছে, সব তো আমাদের এই সারা পকেটের মধ্যে। আচ্ছা, আমি আমি আপনাদের সঙ্গে এত গেজাচ্ছি কেন বলুন? বাড়িটা তো আমাদের, তাই। ও, আমিও তো ঠিক একই কথা বলছি যে এই শুয়ারের বাচ্চাকে এক লাত মেরে বাড়ি থেকে বার করে দিন, আমরা নিয়ে ওকে টুটি চেপে চলে যাই, আর আপনি নিশ্চিন্ত মনে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ুন। আর যদি তোমার কথা না শুনি? হ্যাঁ, এটা অবশ্য আপনি ঠিক বলেছেন, যদি আমার কথা আপনি না শুনেন। হ্যাঁ, আরে কাকা, সেই তো ঘুমোতে হবে, রাতটুকু যদি না শোনেন চিরকালের মতো সারা ঘুম পাড়ি। তার মানে তুমি কি অস্ত্র শস্ত্র নিয়েই এসেছো? রে কাকা, মশা মারতেও তো স্প্রে লাগে কাকা, আর এটা তো সালা একটা দুপে, মাছ ধরতে গেলে সালা সামান তো লাগবেই। তবে কি না, তবে কি? আমাদের মতো এই লিডাররা না নিজের হাতে সালা কিছু অপারেশন করে না। তো এত রাত্রে অপারেশন করবে, তুমি লোক কোথায় পাবে? আমাদের 24 ঘন্টা ডিউটি কাকা। আরে আমার এক পিস খতরনাক পার্টনার নেই করছে। হ্যাঁ, আপনি ওকে ছেড়ে দিন, আমরা ওকে তুলে নিয়ে বেরিয়ে যাই, আপনিও নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়ুন। আমাদের কিন্তু সময়ের দাম আছে কাকা। আমি বলছিলাম কি, ওকে তুমি ছেড়ে দাও। মানে আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। আমি মাদার টেরেসা নই কাকা। বেশ, তাহলে তোমার যা ভালো মনে হয় করো, কিন্তু আমাকে কিন্তু না না, বলছি ওকে ছেড়ে দিলে তোমার হাত থেকে বাঁচবো। হ্যাঁ। পুলিশ আপনি না সারা একটা ফার্স্ট ক্লাস আজব গন্ডু। পুলিশ পুলিশ একদম 2-4 টাকার কেস নিয়ে মাথা ঘামায় না টাকা। এই চল সারা, চল। তুমি কি সত্যি সত্যি ওকে ছেড়ে দিতে চাইছো? না, চাইছি না, কিন্তু বাধ্য হচ্ছি। মেসমশাই, মেসমশাই, সময়টা বড় সাংঘাতিক বাবা। নিজের সন্তানকে চোখের সামনে মরতে দেখলেও তাকে বাঁচাবার ক্ষমতা আজকালকার বাপের নেই। আপনি বাঁচলে ছেলের নাম। তুমি এখন এসো বাবা, আমাদের বিপদ আর বাড়িও না। এসো এসো বাবা, এসো। এই তোমার সেই পার্টনার আছে তো বাবা? কোনো সাড়া শব্দ পাচ্ছি না। পার্টনার, হ্যাঁ? আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আমি দেখছি। এই সারা, সব ঠিক আছে তো? এই শুয়ারের বাচ্চা, আমাকে ধুর বানানো, কতদিন ওটাকে ওই আন্ডার প্যান্টের তলায় লুকিয়ে রাখতে পারিস সালা আমি দেখবো। কাল সকালে হাত কাটা কচিটাকে খবর দেবো। সালা তোকে তো খাবোই, আর এই বুড্ডাটাকেও সালা চিবিয়ে খাবো। সালা শুয়ারের বাচ্চা, এক লাথি মারবো সালা। ওরা কি আবার আসবে? বোধহয় কাল সকালে। দিনের আলোতে? এখন তো
দিনের আলোতেই অন্ধকারের জিবরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় বিজয়া। সুয়ারের বাচ্চা, মনে রাখিস, কাল সকালে এই বাড়িতে দুটো লাশ পড়বে। দুটো দুটো দুটো। দেখলেন তো, দেখলেন তো, ওরা আমাকে সত্যি সত্যি মারবে, আর আমার জন্য আপনারা শুধু শুধু। চুপচাপ বসে রাখো, বসো। আজ রাতটা আমাকে বেঁচে থাকতে দাও। 40 বছরে এই প্রথমবার বাঁচছি। মানে মানুষের মতো বাঁচছি। তোমার কাছে লুকিয়ে রেখেছিলাম বিজয়া। হয়তো এই ভিতু আমিটাকে দেখতে চাইতাম না, তাই পালিয়ে পালিয়ে বেড়াতাম নিজের কাছ থেকে। কি বলছেন মেসমশাই? কিছুই তো বুঝতে পারছি না। 40 বছর আগে এই বাড়িটাতে থাকতাম। তখন আমার বয়স তোমার চাইতেও কম ছিল। তখনও দিনগুলো ছিল অন্ধকার, রাতগুলো ছিল দম বন্ধ করা। এমনি এক রাতে আমার দরজায় ধাক্কা পড়ে। কই, তুমি তো আমাকে কখনো বলোনি। ভুলে থাকতে চেয়েছিলাম বিজয়া, কিন্তু পারলাম কই। শহর ছেড়ে কোথায় না কোথায় ঘুরেছি, কিন্তু একটা আবছা স্মৃতি আমায় যেন তাড়িয়ে নিয়ে বেড়াতো। ঘটনাটা কি ঘটেছিল? আমারই এক বন্ধু দিন বদলের স্বপ্ন দেখত। একদিন রাতে দুষ্কৃতীদের তাড়া খেয়ে এমনি ভাবে পাগলের মতো দরজায় ধাক্কা দিয়েছিল। আর তুমি? পারিনি। আমার বাবা মানা করেছিলেন, সামনে নাকি আমার বিরাট ভবিষ্যৎ। আসলে আসলে বাবার মানাটা অজুহাত। আমি একটা মানুষকে বাঁচাবার সাহস দেখাতে পারিনি। আর তোমার বন্ধু? গোলমাল থামার পর আস্তে আস্তে দরজাটা খুলেছিলাম। দরজার চৌকাঠে শান্ত শান্ত, তুমি একটু শান্ত। আমি তোমার মায়ের কাছে শুনেছিলাম তোমার নাকি ভীষণ অসুখ করেছিল, আর চিকিৎসার জন্য এই শহর ছাড়তে হয়েছিল। অসুখটা এখনো আছে আমারও। আরে সমাজটা, বাড়ি ছেড়েছি, শহর ছেড়েছি, অনেক চেষ্টা করে সেই বন্ধুর মুখটাও খানিকটা ভুলতে পেরেছি, কিন্তু কিন্তু কাপুরুষ আমিটাকে আর ভুলতে পারলাম কই। তাহলে কেন কেন তুমি এই শহরে এই বাড়িতে ফিরে এলে? পালিয়ে আর কতদিন বাঁচবো বিজয়া? নিচের মুখোমুখি তো হতেই হয়। কিন্তু কিন্তু ওরা তো আপনাকে ছাড়বে না মেসমশাই। মেরে ফেলবে, তাই তো? মরলে বুঝবো এতদিন বেঁচেছিলাম। আর আমি মরে যদি তোমায় বাঁচিয়ে যেতে পারি, তাহলে তোমরা হয়তো পারবে ওই অসুখটার খানিকটা উপশম করতে। সারা রাত কিভাবে কাটলো, একটু বিশ্রাম নেবেন না মেসমশাই? না, বুদ্ধটাকে আজ সামনাসামনি দেখবো। ওই দেখো আকাশটা কিরম আস্তে রং বদলাচ্ছে। বিজয়া, একটা অদ্ভুত জিনিস হয়েছে আজ। এই বাড়িতে আসার পর এই প্রথম গোটা রাত কেটে গেল, দরজায় কেউ ধাক্কা দিল না, দেখলে? এই যন্ত্রণা থেকে বোধহয় বরাবরের মতো মুক্তি পেলাম। পথে এবার নামো সাথী, পথেই হবে বর্জনা। পথে এবার নামো সাথী, পথেই হবে বর্জনা। জনস্রোতে নানান মতে মনোরথে রসিকতা হবে
চেনা হবে জানা। অনেক দিন গেল দেখাই সংসারে, এসো এবার নিধান বাধা পার হয়ে। শেষ হলো এসো না জয়নগরের নাটক প্রতিধ্বনি। আমরা মঞ্চের সামনে ডেকে নিচ্ছি মাননীয় পরিচালক এবং এসো না প্রতিধ্বনির সমস্ত কলাকুশলীদের। সামান্য স্মারক সম্মাননা প্রদানের জন্য কাকদ্বীপ যুবনাট্য সংঘের পক্ষ থেকে ডেকে নিয়েছি মাননীয় শ্রী দীপক দাস, নীলাঞ্জন দাস এবং সুমন বেরাকে। মাননীয় পরিচালক এবং এসোনার অভিনেতা অভিনেত্রীদের মঞ্চের সামনের ছোট মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এসো না জয়নগরের মাননীয় পরিচালক এবং সকল কলাকুশলীদের আমরা মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। সামনে আসুন একটু, কিশোরে দেখো সামনে আসুন, সবাই আসুন মঞ্চে। এসোনার কলাকুশলী এবং মাননীয় পরিচালককে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। আসুন। হ্যাঁ, এসোনার কলাকুশলী এবং মাননীয় পরিচালক মহাশয় সবাই আমাদের মঞ্চে উপস্থিত আছেন। আমরা কাকদ্বীপ যুবনাট্য সংঘের ৪র্থ বর্ষ নাট্যোৎসবের পক্ষ থেকে সামান্য স্মারক সম্মান প্রদান করব। মাননীয় পরিচালকের হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন শ্রী দীপক দাস, কাকদ্বীপ যুবনাট্য সংঘের সম্মানিত সদস্য। চলে যা। উত্তরীয় পড়ে দিচ্ছেন মাননীয় শ্রী সুমন বেরা, কাকদ্বীপ যুবনাট্য সংঘের দল সচিব। এবং কাকদ্বীপ যুবনাট্য সংঘের স্নেহের স্পর্শের নিজের হাতে তৈরি করা স্মারক সম্মাননা তুলে দিচ্ছেন আমাদের যুবনাট্য সংঘের সদস্য শ্রী নীলাঞ্জন দাস। এসোনা জয়নগরের সঙ্গে কাকদ্বীপ যুবনাট্যের সংঘের একটা সাংস্কৃতিক হার্দিক সম্পর্ক রয়েছে। আমি মাননীয় পরিচালককে এই উৎসব সম্পর্কে, আয়োজন সম্পর্কে একটু বলার জন্য অনুরোধ করছি। আমরা এর আগে এসেছি, একটা আনন্দের খবর দিই, গতবারের থেকে এবারে লোকসংখ্যা বেশি, তারপর বোঝা যায় সংগঠন কাজ করছে। আর ভবনীবাবুর সঙ্গে কথা হচ্ছিল যে ওনারাও জয়নগরে যান, আপনারা জানি না জয়নগরে গেছেন কি না, আমরা যেখানেই যাই একটা বার্তা দিচ্ছি, আমাদের দল 54 বছরের দল,
সামনের বছরটা 1 জুলাই প্রতিষ্ঠাতা সুভাষ বসুর 91তম জন্মদিন এবং দলের 54, এই উপলক্ষে আবারও উৎসব হবে। আমরা নিরন্তর কাজ করে যাই এবং ওখানে একটি 700 অ্যাকোমোডেশনের সেন্ট্রালি এসি বস অ্যাকাউস্টিক সিস্টেমের হল আছে, সেখানেই সমস্ত উৎসব হয় এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতার সমস্ত নামকরা দল তারা কাজ করে। অনেকের নাট্যোৎসবে এখানকার কাকদ্বীপ যুবনাট্য সংঘ কাজ করে এসেছে বা আমাদের সঙ্গে দীর্ঘদিনের আলাপ। তাই বলছি, এখানে যে সমস্ত নাট্যদলগুলো আছে তারা যদি একত্রিত হয়ে কাজটা করতো আরও মনে হয় ভালো হতো, অনেক বেশি লোক আসতো। কারণ কাকদ্বীপের দীর্ঘদিন নাট্যচর্চা আছে, আমরা অনেক দিন আগে থাকতে আসছি, এইখানে কোনো দিন করিনি, বিভিন্ন এইদিকে ওদিকে কাছাকাছি করেছি। তাই জন্য আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি। আমাদের ট্রেন ধরতে হবে, যে কোনোভাবে যখন আমাদের জয়নগরে উৎসব হবে চলে আসুন, জয়নগর দেখুন, আপনার বন্ধুবান্ধবদের বলুন যে কিভাবে আমরা ওখানে করছি। আমরা কথা বলছিলাম যে আমাদের ওখানে মিনিমাম 300 লোক থাকে যারা সকলের সঙ্গে আমরা ব্যক্তিগতভাবে চিনি, না এলে আমরা গালাগাল দিই, পরের দিন তুমি কী করছিলে যে নাটক দেখতে যাওনি, মানে এতটা হার্দিক সম্পর্ক গড়ে তুলতে পেরেছি আমরা। আপনারাও পারবেন, কারণ আপনাদের বলিষ্ঠতা অনেক, আমার যেটা দেখে মনে হয়েছে। ধন্যবাদ, শুভরাত্রি। পরের নাটকের জন্য প্রস্তুত হন। ধন্যবাদ। এসময় জয়নগরকে কাকদ্বীপ যুবনাট্য সংঘের পক্ষ থেকে হার্দিক সম্পর্ক এবং সৌজন্য জানাচ্ছি। আমরা দেখব দ্বিতীয় নাটক, মালদহ বিশাল নাট্য সংস্থার নাটক অলিক নগরীর রূপকথা, এবং তারপরেই থাকছে উৎসবের অন্তিম দিনের অন্তিম প্রযোজনা, কাকদ্বীপ যুবনাট্য সংঘের নিজস্ব প্রযোজনা ডালিম গাছের জিন। চা দেওয়া আছে, সম্মানিত দর্শকদের আমরা অনুরোধ করছি আপনারা চা পান করুন এবং আমরা পরের নাটকের জন্য অপেক্ষা করব। ধন্যবাদ। যুবনাট্য সংঘের কলাকুশলীরা মেকআপ রুমে চলে যান। যুবনাট্য সংঘের কলাকুশলীদের মেকআপ রুমে যাওয়ার জন্য অনুরোধ করছি। আমরা দ্বিতীয় নাটকের জন্য অপেক্ষা করছি। দ্বিতীয় নাটক মঞ্চে আনবেন মালদহ জেলার বিশাল নাট্যগোষ্ঠী, তাদের প্রযোজনা নবতম প্রযোজনা অলিক নগরীর ইতিকথা। কাকদ্বীপ যুবনাট্য সংঘের কলাকুশলীদের প্রস্তুতির জন্য দয়া করে আপনারা 2 নম্বর গ্রিন রুমে চলে যান।
কাকদ্বীপ যুবনাট্য সংঘের চতুর্থ বর্ষ নাট্যোৎসবের আজ শেষ দিন। শেষ দিনের দ্বিতীয় প্রযোজনা করবেন মালদহ জেলার বিশান নাট্যগোষ্ঠীর, তাদের প্রযোজনা অলিক নগরীর ইতিকথা। মাননীয় দর্শক সাধারণের উদ্দেশ্যে আমাদের একটা অনুরোধ, নাটককালীন আপনাদের মোবাইল ফোনগুলি সাইলেন্স মোডে রাখুন। মাননীয় দর্শকদের কাছে আমরা বারবার অনুরোধ করছি, নাটক চলাকালীন আপনাদের মোবাইল ফোনগুলি নিষ্ক্রিয় করে রাখুন, অভিনয়ের যেন কোনো ব্যাঘাত না ঘটে এবং অন্যান্য দর্শকদের মনোযোগের যেন বিঘ্ন না ঘটে। আপনার কাছে অনুরোধ করছি, আপনারা মোবাইল ফোনগুলি নিজ দায়িত্বে নিষ্ক্রিয়।
আছেন। রাজ্য জুড়ে আধার নামে হইচই পড়িল, রাজ্য জুড়ে আধার নামে ছানা বড়া চক্ষু ছানা বড়া, বিধান শুনে রাজা মশাইয়ের চক্ষু ছানা বড়া, বিধান শুনে রাজা মশাইয়ের চক্ষু ছানা বড়া। তারপরে কি ঘটিল আর তো কহিব না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলেই আমার সাথে তাহলেই আমার সাথে তাহলেই আমার সাথে রাজ্যে চলুন লইতে বর্ণনা, তাহলে আমার সাথে রাজ্যে চলুন লইতে বর্ণনা, তাহলেই চোরের সাথে তাহলেই চোরের সাথে রাজ্যে চলুন লইতে বর্ণনা, তাহলেই চোরের সাথে রাজ্যে চলুন লইতে বর্ণনা, তাহলেই চোরের সাথে